হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রথমে একটু সরি আমার লেট হলো আসতে, কারণ আজকে আমার হোয়াইট বোর্ডে আসার কথা ছিল, কিন্তু সেট আপ করতে গিয়ে আমি গ্রুপ খুঁজে পাচ্ছি না যে অ্যাপের মাধ্যমে লাইভে যাই। তার জন্য তোমাদের একটু লেট হয়ে গেছে, 10 মিনিটের মতো লেট হয়ে গেছে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সবাই একটু দ্রুত চলে আসো। আমরা আস্তে 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 ক্লাসটা শুরু করি। আর ওইটাও কিন্তু তোমরা এতটা কষ্ট পাইতেছিলে না। সো আমি এক্সট্রিমলি সরি তোমাদের কাছে যে আমার ওই লাইভ সেট আপ করেও যাইতে পারি নাই, বুঝছো? আজকে যাওয়ার কথা ছিল ওই সেট আপে, বাট আমি যাইতে পারি নাই। ওকে, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। যারা হোয়াইট বোর্ডের জন্য অপেক্ষা করছিল, আশা করি আজকে তোমাদের হোয়াইট বোর্ড ফিল লাগবে না। তোমরা এইখানে অনেক ভালোভাবে বুঝতে পারবা, এইখানে অনেক ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে। আহ ওকে, ওকে, সবাই একটু ঝটপট চলে আসো, আর বন্ধুদের একটু মেনশন করে দাও দ্রুত, যাতে চলে আসে। আজকের ক্লাসে আমরা কিছু আনইম্পর্টেন্ট বিষয়ের সাথে, মানে জানার জন্য জানা, সাথে করে আমরা বাকি জিনিসগুলো শিখবো। আনইম্পর্টেন্ট বিষয়ের সাথে ইম্পর্টেন্ট বিষয়, এবং লাস্টের যে ম্যাথটা আছে, লাস্টের ম্যাথটা তোমরা মোটামুটি সবাই প্যারা খাও, এরকম একটা ম্যাথ করাবো যেটা তোমরা সবাই প্যারা খাও। ওকে, লাস্টের ম্যাথটা সবাই প্যারা খাও। আহ এটা ওকে। আর মালিহা, আমাকে একটু জানাবা নামাজ কয়টায়, নামাজ টাইম কয়টায় আমাকে একটু জানাবা, যাতে আমরা নামাজের ব্রেকটা দিতে পারি। বা নামাজের আচ্ছা স্যার। টাইম থাকলে আমাকে একটু বললো যে স্যার নামাজ টাইম, তাহলে আমি ব্রেকটা দিয়ে দিব নামাজের। হ্যাঁ, আজকে বোর্ডে করানোর কথা ছিল স্যার, আমার মনে আছে। আমি তো বললাম প্রথমেই যে এইটার জন্য আসলে 10 মিনিট লেট হয়েছে আমার। আজকে লাস্ট লেকচার না, আরো দুইটা লেকচার লাগবে, আরো দুইটা লেকচার লাগবে। আহ আজকে লাস্ট লেকচার না। সবাই একটু ঝটপট চলে আসো। ওকে, না এটা শেষ লেকচার না, সবাই চলে আসো। ওকে, একজন ধন্যবাদ জানাইতেছি ইনবক্সে তাকে সলিউশন দেওয়ার জন্য। সবসময় সবসময় চেষ্টা থাকে বাবা আমাদের তোমাদের যে কোনো অবস্থাতে সলিউশন গুলো দেওয়ার জন্য। কিছু ক্ষেত্রে হয়তো বা পারি, কিছু ক্ষেত্রে হয়তো বা ব্যস্ততার জন্য পারি না। তার জন্য আমরা আসলে এক্সট্রিমলি সরি, কারণ আমাদের চেষ্টা থাকে তোমাদের সবসময় সেরাটা দেওয়ার। আর আজকে আমি খুব চেষ্টা করছিলাম, জাস্ট লেট হলো এটার জন্য যে আমি হোয়াইট বোর্ডে যাইতে চেয়েছিলাম আজকে, কিন্তু সামহাউ হোয়াইট বোর্ডে যাওয়া হয় নাই। মালিহা, লেকচার শিট কি দিয়ে দিচ্ছ ইসেতে? জি স্যার। ওকে, তোমাদের ক্যাপশনে আজকে লেকচার শিট দেওয়া আছে, সো লেকচার শিটটা একটু সামনে রাখবা। আচ্ছা, চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকে স্যার, আমাদের ক্লাস, হ্যাঁ স্যার। বেশিরভাগ জায়গায় তো আজান দিয়ে দিয়েছে, আর জামাত একটু পরে, হয়তো 45-এর দিকে। আর শেষ কয়টায় নামাজ? স্যার, আপনি ক্লাস শেষ করতে দিলেই হবে। মনে হয় না ব্রেক দেওয়া লাগবে মাঝে। মাঝে ব্রেক দেওয়া লাগবে না? না স্যার, আমি কি এই শুরু করবো? নামাজের টাইম। জি স্যার, আপনি শুরু করতে পারেন, ব্রেক না Okay, দিলেও চলবে আমার মতে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু জাস্ট মনে করাই দিও। ওকে, আচ্ছা। তো দেখো, সবাই অনেকে জিজ্ঞাসা করতেছে একটা জিনিস, প্রায় জিজ্ঞাসা করো যে কোন বইয়ের ম্যাথ ভালো। সকল বইয়ের ম্যাথই কিন্তু ভালো, কোন বইয়ে কিন্তু খারাপ ম্যাথ দেয় না, সব বই ভালো ম্যাথই দেয়। আর হচ্ছে যে আরেকটা কথা, তোমরা যে কোনো বই থেকে পড়ো, প্রথম ধাপে ডিফারেন্সিয়েশনের প্রথম ধাপে আমার যেটা তোমাদের কাছে থাকবে, কি বলে, সাজেশন থাকবে, তা হচ্ছে তোমরা প্রথমেই কি করে নিবা, প্রথমেই যে কাজটা করবা সেটা হচ্ছে উদাহরণগুলা করবা আর বোর্ডে আসা ম্যাথগুলা করবা। এই দুইটা জিনিস আগে এনশিওর করো, তাহলে আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে, আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। ওকে, সো চলো আমরা শুরু করি। আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। যে কোনো বই থেকে বোর্ডে আসা ম্যাথ সব বোর্ডেই সমান, সব বোর্ডে যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো দেখবা। আর হচ্ছে কি, আর হচ্ছে তোমাদের উদাহরণগুলো ক্লিয়ারলি করবা, তাহলে হবে। আর কিচ্ছু লাগবে না ডিফারেন্সিয়েশন থেকে। এতটুকু আগে আমাকে এনশিওর করে দাও যে স্যার আমাদের এটা, আমাকে একটু জাস্ট খালি মনে করে দিও যে
তোমরা উদাহরণগুলো কমপ্লিট করছো কিনা, আর তোমরা এই উদাহরণের সাথে সাথে বইয়ের যে বোর্ডে আসা ম্যাথগুলো আছে সেগুলা আছে কিনা। যে কোনো স্যার, অসীম কুমার শাহ স্যারের বই থেকে করো, কেতাবুদ্দিন স্যারের বই থেকে করো, যে কোনো বই থেকে করো, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা। আমি এতদিন পরে আসছি, সরি। এটার জন্য কিন্তু আমি তোমাদের মনে করাই দেওয়ার জন্য একটা পোস্টে আমার সবগুলা ক্লাস দিয়ে দিছিলাম, একটা পোস্টে আমি তোমাদের সবগুলা ক্লাস দিয়ে দিছিলাম, একটু কষ্ট করে নিও। ওকে, সো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রথমে যে জিনিসটা একটু দেখবো, হালকার উপর ঝাপসা দেখে নিব। এটা আমাদের বেসিক বিল্ড আপ করার জন্য, পরীক্ষাতে এখন পর্যন্ত এই টাইপ থেকে কোনো প্রশ্ন আসে না। তবে আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা মাইন্ড ইট, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ যেটা থাকবে, আজকে মাত্র 6টা ম্যাথ করাবো। আজকের ক্লাসের যে লাস্ট ম্যাথটা, এই ম্যাথটা সবারই প্রবলেম হয় এবং সবাই আমরা এই ম্যাথটা করতে গিয়ে ধোকা খাই, ধরা খাই। সো এই ম্যাথটা আজকে আমরা এনশিওর করে দিব। আজকে আমরা স্পর্শক ও অবিলম্ব নিয়ে কাজ করব। সো চলো প্রথমে আমরা দেখে নেই গড় মান উপপাদ্য। আমরা যেটাকে বলি গড় মান উপপাদ্য, মান উপপাদ্য বা ল্যাগ্রাঞ্জের আকার, বা ল্যাগ্রাঞ্জের আকার, গড় মান উপপাদ্য বা ল্যাগ্রাঞ্জের আকার, এটার সাথে সাথে আমাদের সেম মিল পড়ে মধ্যবর্তী মান উপপাদ্যের, মিল পড়ে। ঠিক আছে, আচ্ছা, মধ্যবর্তী মান উপপাদ্যের মিল পড়ে এই জিনিসটার সাথে। তো ল্যাগ্রাঞ্জের আকারটা কি বলছে? ল্যাগ্রাঞ্জের আকারটা বলছে এরকম যে কোনো একটা ফাংশন, সাপোজ এফ(x) একটা ফাংশন আছে, এই এফ(x) ফাংশনটা যদি তোমার এ থেকে বি এই ব্যবধির ভিতর অন্তরীকরণ যোগ্য হয়, কি হয়? এ থেকে বি এই ব্যবধির ভিতর যদি অন্তরীকরণ যোগ্য হয়, এই ব্যবধির ভিতর যদি অন্তরীকরণ যোগ্য হয়, তবে এর মাঝে অবশ্যই একটা সি বিন্দু আছে, এর মাঝে অবশ্যই একটা সি বিন্দু আছে। সি বিন্দুটা কেমন? সি বিন্দু বিলংস টু হচ্ছে এই এ থেকে বি এর মাঝে একটা সি বিন্দু আছে, যার জন্য তুমি এমন একটা বিন্দু পাবা যাতে এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস টু এফ প্রাইম সি ইন্টু বি মাইনাস এ হয়। যার জন্য, বা আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি বি মাইনাস এটা আগে লিখবো, বি মাইনাস এটা আগে লিখবো, বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি হয়। দেখো এই জিনিসটা কিন্তু তোমরা সবাই জানো, এই জিনিসটা সবাই জানো। এটা কোথা থেকে আসছে স্যার? এটা মূল নিয়মের যে আমরা অন্তরীকরণটা করছিলাম, মূল নিয়মে অন্তরীকরণের যে বেসিকটা ছিল সেখান থেকে আসছে, মূল নিয়মে অন্তরীকরণের বেসিক থেকে আসছে। ঠিক আছে, এটা মূল নিয়মে অন্তরীকরণের বেসিক থেকে আসছে। স্যার মূল নিয়মে অন্তরীকরণের বেসিকটা কি ছিল? কার কার মনে আছে দেখি সূত্রটা? কার কার মনে আছে একটু ঝটপট বলো তো, কার কার মনে আছে মূল নিয়মে অন্তরীকরণেরটা? আচ্ছা, সো এই মূল নিয়ম অন্তরীকরণের বেসিক থেকে কিন্তু এই বিষয়টা আসছে যে আমাদের এফ প্রাইম সি মানে কি? একবার ব্যবকরণ মানে ওই সি বিন্দুতে স্পর্শকের ঢালটা। সো আমরা যদি এরকম একটা গ্রাফ আঁকি, আমরা যদি গ্রাফটা এইভাবে আঁকি, এই হচ্ছে আমার এ একটা বিন্দু, যার জন্য আমরা পাচ্ছি কি? এফ এ। এই হচ্ছে বি একটা বিন্দু, যার জন্য আমরা পাচ্ছি কি? এফ বি। ওকে, সো আমরা সি একটা বিন্দু এর মাঝে আমাদের বলছি কি? সি বিন্দুটা কি? এ আর বি এর মাঝে অবস্থিত, সি বিন্দুটা এ আর বি এর মাঝে অবস্থিত। ওকে, সি বিন্দুটা এ আর বি এর মাঝে অবস্থিত, সি একটা বিন্দু। এই জায়গাতে একটা বিন্দু পাওয়া যাবে, স্পর্শক পাওয়া যাবে এরকম এফ প্রাইম সি, যে স্পর্শকের ঢালটা হবে কি? এইরকম। সো আমরা কি লিখতে পারি বলতো? আমরা কি লিখতে পারি এই সেন্সটা থেকে? সো দেখো, আমি যদি এইভাবে লিখি যে আমাদের কি কি আছে একটু বলতো, সবাই একটু ঝটপট বলো কি কি বলছি এখন পর্যন্ত। গড় মান উপপাদ্য বা ল্যাগ্রাঞ্জের আকারে আমি কি কি বলছি বলো? এফ(x) একটা ফাংশন যেটা কি এ থেকে বি ব্যবধির ভিতর অন্তরীকরণ যোগ্য, এ থেকে বি ব্যবধির উপর অন্তরীকরণ যোগ্য। ঠিক আছে, তারপর কি বলছি? যে আমাকে যদি এরকম হয়, সি একটা বিন্দু যদি হয় এ থেকে বি এর ভিতর অবস্থিত, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যাতে এমন একটা অবস্থা হবে যার জন্য, যেটা আমরা ল্যাগ্রাঞ্জের আকার বলতেছি, এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি হবে। এটা আমরা লিখতে পারি, এখন দেখো, এখন সবাই একটু ভালো করে দেখো,
এই যে বিন্দুটা আছে আর এই যে বিন্দুটা আছে, এই দুইটা বিন্দুকে যোগ করো, এই দুইটা বিন্দুকে যোগ করো। এই তুমি একটা যোগ করে একটা সরল রেখা আঁকলা, একটা সরল রেখা আঁকলা। সাপোজ এই বিন্দুটা হচ্ছে তোমার পি, এই বিন্দুটা হচ্ছে তোমার পি বিন্দু, পি বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে তোমার কিউ বিন্দু। তাহলে বলো তো পি কিউ রেখার ঢাল কত? এই যে পি কিউ রেখাটা আছে, পি কিউ রেখার ঢাল কত? একটু বলো তো দেখি, কে পারে, কে বলতে পারে দেখি পি কিউ রেখার ঢাল কত? কে বলতে পারবে? এই পি কিউ রেখার ঢাল কত? একটু ঝটপট বলো, পি কিউ রেখার ঢাল কত? একটু ঝটপট বলো দেখি, কে কে পারো? পি কিউ রেখার ঢাল কত? সবাই একটু ঝটপট বলে দাও, পি কিউ রেখার ঢাল কত? যে স্যার পি কিউ রেখার ঢাল হচ্ছে এফ বি মাইনাস এফ এ। কালকে তোমাদের তুষার স্যার কিন্তু এই ঢালের বিষয়টা পড়াইছে, আমি দেখলাম। তো সেখান থেকে তোমরা লিখতে পারো বি মাইনাস এ। পি কিউ রেখার ঢাল কি? পি কিউ রেখার ঢাল হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এটা আমরা বুঝতে পারছি না পারি নাই বলো? এই যে আমাদের সি বিন্দুটা আছে, সি বিন্দুতে যদি আমরা একটা সমান্তরাল রেখা আঁকি, সি বিন্দুতে আমরা যদি একটা সমান্তরাল রেখা আঁকি, যেটা আমাদের আর বিন্দু ধরলাম, আর আর মানে কি, এক্স এর মান হচ্ছে সি, আর এখানে আমরা পাচ্ছি সি প্রাইম এফ সি, এফ সি। তাহলে বলতো এই আর বিন্দুতে স্পর্শকের ঢাল কত? এই যে আমাদের আর বিন্দুটা আছে, এই আর বিন্দুতে স্পর্শকের ঢাল কত? আর বিন্দুতে স্পর্শকের ঢাল আর পি কিউ রেখার ঢাল কি সমান হবে না? পি কিউ রেখার ঢাল ঢাল সমান হবে না। কারণ কি, কেন সমান হবে? কারণ তারা পরস্পর সমান্তরাল রেখা, আর সমান্তরাল রেখার কি ঢাল সমান। সমান্তর দেখছো, ঢাল রে আমি কি লিখতেছি? ঢাল রে আমি লিখতেছি টাল, ঢাল রে আমি লিখতেছি টাল। এটা হয়ে গেছে কি ঢাল। ওকে, সো আর বিন্দুতে ঢাল কি? যে এটা যদি আমরা স্পর্শকটা একবার ব্যবকলন নেই, অর্থাৎ এফ প্রাইম সি, অর্থাৎ কি এফ প্রাইম সি। এখানে আমি কি পাচ্ছি বলো? এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তুমি যদি জাস্ট আর আর গুণ করো, তুমি যদি জাস্ট আর আর গুণ করো, তাহলে কি হয় বলতো? তাহলে কি হয় বলতো? এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি। এইটাই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের আকার বা মধ্যবর্তী গড়মান উপপাদ্য, সরি মধ্যবর্তী মান না, এটা হচ্ছে গড়মান উপপাদ্য। সো আবার একটু বলে দিই কি করছি আমরা। এফ এক্স একটা ফাংশন আছে, যে ফাংশনটা এ বি ব্যবধির ভিতর অন্তরীকরণ যোগ্য। আমরা জানি যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তখনই আমরা ব্যবকলন করতে পারি। যদি হয় এবং তার মাঝে যদি একটা সি বিন্দু হয়, এরকম সি বিন্দুটা কোথায় অবস্থিত? সি বিন্দুটা হচ্ছে এ এবং বি এর মাঝে অবস্থিত, বি এর মাঝে অবস্থিত। ঠিক আছে, এমন একটা বিন্দু পাওয়া যাবে যাতে করে এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি হবে। প্রমাণের জন্য কি করছি, এর জন্য আমরা একটা বিন্দুতে পাইলাম এফ এ, যেটা হচ্ছে আমাদের পি বিন্দু। বি এর জন্য একটা বিন্দু পাইলাম, সেটা হচ্ছে কিউ বিন্দু। আমরা পি কিউ যোগ করলাম, আমরা পি কিউ রেখাটা যোগ করে দিলাম, পি কিউ রেখার ঢাল আমরা বের করে ফেললাম। আর বিন্দুতে স্পর্শক কি? আর বিন্দুতে স্পর্শক হচ্ছে, আর বিন্দুতে এমন একটা স্পর্শক পাওয়া যাবে যা হচ্ছে পি কিউ রেখার সমান্তরাল। সো আর বিন্দুতে স্পর্শকের ঢাল কি? আর বিন্দুতে স্পর্শকের ঢাল হয়ে যাচ্ছে এফ প্রাইম সি, কারণ আর বিন্দুটা হচ্ছে এই জায়গায় এফ প্রাইম সি, যেটা আমাদের পি কিউ রেখার ঢালের সমান হবে, পি কিউ রেখার ঢালের সমান্তরাল হবে। যেহেতু দুইটা রেখা পরস্পর সমান্তরাল, সুতরাং ঢালগুলো সমান হবে। আর সেখান থেকে আমরা এই প্রমাণটা ডিরাইভ করতে পারি। কে কে বুঝি নাই আমাকে একটু কমেন্টে বলো তো, ঝটপট ঝটপট বলো, কি বুঝো নাই, কোথায় বুঝো নাই, একটু ঝটপট বলো। স্যার একটু ঝটপট বলি, যেই পর্যন্ত না বুঝবো আমি বুঝা যাবো আজকে, যতক্ষণ লাগে। এরপর তোমাদের আর ক্লাস নাই, যতক্ষণ লাগে আমি বুঝা যাবো। বলো কি বুঝো নাই, কি বুঝো নাই সেটা বলো, পুরাটাই বুঝো নাই? আচ্ছা, ঢাল বুঝি নাই স্যার, পিকিউ স্যার, ওকে আবার বুঝান স্যার, বুঝতে পারছি না স্যার, বুঝি নাই স্যার, ওকে সমস্যা নেই, আবার দেখো। একটু সুন্দর সুন্দর চিত্র দিয়ে দেখি এখন, হ্যাঁ একটু সুন্দর সুন্দর চিত্র দিয়ে দেখি, একটু সুন্দর সুন্দর চিত্র দিয়ে দেখি।
দেখো এই যে আমার এ বিন্দু, আমি কালারটা চেঞ্জ করে নিই। এই যে আমার এ বিন্দু, এ বিন্দুর জন্য আমি কি পাচ্ছি? এফ এ। এ বিন্দুর জন্য কি পাচ্ছি? এফ এ। বি বিন্দুর জন্য কি পাচ্ছি? বি বিন্দুর জন্য পাচ্ছি হচ্ছে এফ বি। ওকে, এটা আমার একটা স্পর্শক, একটা ঢাল দেয়া আছে। আমি কি করলাম? এই পি কিউ রেখা যোগ করে দিলাম। এই পি কিউ রেখাটা আমি যোগ করে দিলাম। বুঝছি না বুঝি নাই? পি কিউ রেখা যোগ বুঝছি না বুঝি নাই? পি কিউ রেখা যোগ বুঝছি না বুঝি নাই? আমাকে একটু সবাই ক্লিয়ার করে, এতটুকু বুঝছি কিনা, পি কিউ রেখার যুগটা বুঝছি কিনা। তাহলে বলতো পি বিন্দু স্থানাঙ্ক কি? আমাদের পি বিন্দু স্থানাঙ্ক কি স্যার? পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ এফ এ। কিউ বিন্দু স্থানাঙ্ক কি স্যার? বি এফ বি। বি এফ বি। এই পর্যন্ত বুঝছি কিনা বলো? পি কিউ দুইটা বিন্দু বুঝতে পারছি কিনা? পি কিউ দুইটা বিন্দু বুঝতে পারছি কিনা একটু আমাকে ঝটপট বলো, সবাই ঝটপট বলো। পি কিউ দুইটা বিন্দু বুঝতে পারছি কি পারি নাই? সবাই ক্লিয়ার করো, সবাই ক্লিয়ার করলে আমি পরের স্টেপে যাব। সবাই ক্লিয়ার করলে আমি পরের স্টেপে যাব, বলো। এই পর্যন্ত ক্লিয়ার করছি কিনা সবাই ঝটপট বলো। ক্লিয়ার? সবাই বলো, সবাই সবাই রেসপন্স করো ঝটপট। ওকে, বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, সবাই বুঝছে, গুড। এখন সি বিন্দু, সি বিন্দু এমন একটা জায়গা, এই বিন্দুতে যে ছেদ করতেছে এইখানে এমন একটা স্পর্শক আঁকা যাবে যে স্পর্শকটা পি কিউ রেখার সমান্তরাল। অর্থাৎ এই স্পর্শকটা আর এই ছেদকটা, পি ও কিউ বিন্দু ছেদক আর এই স্পর্শক পরস্পর সমান্তরাল। এটা বুঝছি না বুঝি নাই? এই আর বিন্দুতে যে স্পর্শকটা আঁকা হচ্ছে, স্পর্শকটা আর এই ছেদক রেখাটা, পি কিউ রেখার ছেদক রেখাটা পরস্পর সমান্তরাল। এই কথাটা বুঝছি না বুঝি নাই? পি কিউ রেখাটা আর এই স্পর্শক যে আছে সেই রেখাটা সমান্তরাল, বুঝছি না বুঝি নাই? আমাকে ঝটপট বলো। হ্যাঁ, আর বিন্দুতে যে স্পর্শকটা আঁকা হবে সেটা পি কিউ ছেদক রেখার সমান্তরাল। পি কিউ ছেদক রেখার সমান্তরাল। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এই সি বিন্দুতে এই ফাংশনের ঢাল কত? স্যার ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে কোনো ফাংশনকে একবার ব্যবকলন করা। কোনো ফাংশনকে একবার ব্যবকলন করা। ddx অফ এফ এক্স হচ্ছে আমাদের ঢাল, যেটা হচ্ছে এফ প্রাইম এক্স। আর আর বিন্দুতে, আর বিন্দুর জন্য আমার এখানে কত মান বসানো আছে? সি বসানো আছে। সো আমি এফ এর পরিবর্তে কি বসাই দিব? এফ প্রাইম সি বসাই দিব। বুঝছি না বুঝি নাই? বলো, একদম স্টেপ বাই স্টেপ বলে দিবা। বুঝছি। এখন আসো আমরা একদম প্রথম থেকে আসি। এই যে আমাদের বদ্ধ ব্যবধিটা বলা ছিল, এর মানে কি? এ থেকে বড় এবং এর সমান, বি থেকে ছোট এবং বি এর সমান। এটা হচ্ছে আমাদের একটা ক্লোজড ইন্টারভাল। এর ভিতর আমার ব্যবধিটা অন্তরীকরণ যোগ্য। এর ভিতর আমার যে ফাংশনটা ছিল তা অন্তরীকরণ যোগ্য। আর বিন্দুতে স্পর্শকের ঢাল, আর বিন্দুতে স্পর্শকের ঢাল আর পি কিউ রেখার ঢাল সমান। আর পি কিউ রেখার ঢাল সমান। বুঝতে পারছি? আর বিন্দুতে স্পর্শক হচ্ছে এফ প্রাইম সি, আর পি কিউ রেখার ঢাল হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। সেখান থেকে আমি আর আর গুণ করে এটা পাইছি। বলো তো বুঝছি না বুঝি নাই? এখন বলো, এখন তো ক্লিয়ার? এই বেসিক গুলা এরকম একটু প্যারা দেয়, বুঝছো? ক্লিয়ার কিনা বলো তোরে বাবা, বাবারা বলো ক্লিয়ার কিনা, একটু ঝটপট বলো। আচ্ছা, সি বিন্দুটা হচ্ছে একটা চেঞ্জেবল বিন্দু। সি বিন্দুটা যে আমার মাঝখানে আছে এরকম কিন্তু না, তোমরা একটা জায়গায় ভুল করতেছ। তোমরা সি বিন্দুটাকে মাঝখানে ধরে ফেলছো। সি বিন্দুটা কিন্তু অবস্থান পরিবর্তন করা যায়। আমি তোমাকে বলছি যে এ বির মাঝখানে, এ আর বি এর মাঝখানে এমন একটা সি বিন্দু পাওয়া যাবে, এমন একটা সি বিন্দু পাওয়া যাবে যার সি বিন্দুর জন্য এই ফাংশনের উপর যে আর বিন্দুটা আছে সেখানে ঢাল সমান্তরাল হবে। অলওয়েজ ঢাল সমান্তরাল কিভাবে হবে? সর্বদা তো ঢাল সমান্তরাল হবে না। দুইটা রেখার ছেদক রেখা আর এই রেখা তো সর্বদা সমান হবে না, একটা নির্দিষ্ট পয়েন্টে সমান হবে। আর সেই নির্দিষ্ট পয়েন্টে হচ্ছে আমার সি বিন্দু। বুঝছো? গুড। চলো একটা অঙ্ক করি এই রিলেটেড,
তারপরে আমরা বুঝতে পারবো বিষয়টা কি দাঁড়াচ্ছে। বলছে কি 0 1 ব্যবধিতে fx ইকুয়ালস টু 2x মাইনাস x স্কয়ার ফাংশনের গড় মান উপপাদ্য সত্যতা নিরূপণ করো, যে এর ভিতরে গড় মান উপপাদ্যটা নির্দেশ করতেছে কিনা। অর্থাৎ 0 থেকে 1 এর ভিতর এমন একটা মান c আছে কিনা, যে মানটা 0 থেকে 1 এর ভিতর, যা এই ফাংশনের ভিতর আমাদের যে সূত্রটা কি ছিল, fb মাইনাস fa ইকুয়ালস টু b মাইনাস a ইন্টু f প্রাইম c, এইখান থেকে সিদ্ধ করে। তার মানে এই সমীকরণের ভিতর থেকে আমি যে c এর মানটা পাবো, c এর মানটা অবশ্যই আমার 0 থেকে বড় হতে হবে এবং 1 থেকে ছোট হতে হবে। তার মানে এর মাঝে অবশ্যই এমন একটা c পাবো যার জন্য আমাকে এই কন্ডিশনটা মেনটেন করতেছে। এবং মানটা কি হবে বলো, তো এবং মানটা কি হবে বলতো, মানটা আমার এই ব্যবধির ভিতরেই থাকবে। কথা বুঝছি না বুঝি নাই বলো। আমি যদি আগের প্রশ্নের সাথে তুলনা করি যে ab ব্যবধিতে fx ইকুয়ালস টু 2x মাইনাস x স্কয়ার ফাংশনের গড় মান। সো বলো তো এর মান কত, এই ক্ষেত্রে আমাদের এর মান কত, স্যার এর মান 0। বি এর মান কত, স্যার বি এর মান হচ্ছে আমাদের 1, বি এর মান হচ্ছে 1। আর f প্রাইম x এর মান কত, স্যার 2 মাইনাস 2x। তাহলে স্যার f প্রাইম c এর মান কত, স্যার 2 মাইনাস 2c। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই আমাকে বলো। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই আমাকে বলো। এই পর্যন্ত বুঝছি না বুঝি না, এই পর্যন্ত আমাকে বলো সবাই। আচ্ছা, আবার দেখো আমার fx যদি 2x মাইনাস x স্কয়ার হয়, তাহলে f0 এর মান কত, স্যার f0 এর মান হচ্ছে 0। f1 এর মান কত, স্যার f1 এর মান হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 1 স্কয়ার ইকুয়ালস টু 1। fx এর জায়গায় আমরা c বসাই নাই, f প্রাইমের জায়গার পরে আমরা c বসাইছি। ওকে, দেন আমরা যদি মানগুলা বসাই তাহলে কি লিখতে পারবো, fb এর মান কত, fb এর মান হচ্ছে আমাদের 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1 মাইনাস 0 2 মাইনাস 2c। সেখান থেকে আমরা কি পাই, যে 2 মাইনাস 2c ইকুয়ালস টু 1, বা 2 মাইনাস 1 ইকুয়ালস টু 2c, বা c ইকুয়ালস টু 1/2। দেখো তো c এর মান কত, আমাকে একটু বলো তো c এর মান কত, স্যার c এর মান হয়ে যাচ্ছে আমাদের হাফ। একটু ভালো করে দেখো তো, এই যে c এর মান হাফ হলো, এই মানটা কি আমার 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট না, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তার মানে কি আমাদের সত্যতা নিরূপণ করা হলো যে এর ভিতর 0 থেকে 1 এর ভিতর এমন একটা মান পাওয়া যাবে c, যার জন্য এই কন্ডিশনটা ফুলফিল হবে। আমরা c এর মান পেয়ে গেলাম হাফ, যে দেখলাম এখানে এমন একটা বিন্দু আছে যার জন্য আমাকে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে। শর্ত নিরূপিত। সো আবার যদি এখন আমি একবার সামারি করি, করব। যারা বুঝো নাই এখনো বলতেছো বুঝো নাই, একটু মাথা ঠান্ডা করো, আমি আবার একটা সামারি দিচ্ছি, একবারে লাস্ট সামারি। ওকে, লাস্ট সামারিটা একটু ভালো করে বুঝো। আচ্ছা, অঙ্কটা পরে দেখাচ্ছি তোমাদের, এখানে লাস্ট সামারিটা একটু ভালো করে বুঝো। আচ্ছা, 1 নাম্বার কি করছি, 1 নাম্বার স্টেপে কি করছি, যে স্যার আমি 1 নাম্বার স্টেপে এই গ্রাফের ভিতর একটা fx ফাংশনকে বসাইছি, একটা fx ফাংশনে গ্রাফ বসাইছি।
একবারে লাস্ট বারের মতো ভালো করে বুঝো, একবার লাস্ট মিলায় নাও, সবাই মিলায় নাও, সবাই মিলায় নাও, সবাই একটু ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো, একটু বুঝে নাও। হ্যাঁ, এইখানে একটা আমি এ বিন্দু নিচ্ছি, যার জন্য একটা বিন্দু পাইছি, এখানে লম্ব আকার ফলে একটা বিন্দু পাইছি কি পি, একটা বিন্দু পাইছি। পি বিন্দু স্থানাঙ্ক কি স্যার? পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এফ এ, আর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে এফ এ। এইখানে আমি একটা কিউ বিন্দু নিচ্ছি, এইখানে আমি একটা কিউ বিন্দু নিচ্ছি, যার জন্য আমি কি পাইলাম? বি বি এফ বি। ওকে, আচ্ছা, এখন এ আর বি এর যে এই যে পি কিউ রেখা আছে, পি কিউ রেখার ছেদকটা বের করে নাও, পি কিউ রেখার ছেদক নাও। এই আমি ছেদক নিলাম। যেই পর্যন্ত সবাই না বুঝবা, যেই পর্যন্ত সবাই না বুঝবা, এই পর্যন্ত আমি বুঝাই যাব, আমি বুঝাই যাব, তোমাদের বুঝতেই হবে, একদম বুঝতেই হবে, ঠিক আছে? না বুঝে যাবা কোথায়? যেই পর্যন্ত না বুঝবা আমি বুঝাবো, বারবার বারবার বুঝাবো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমাকে তুমি যতবার জিজ্ঞাসা করবে আমি ততবার বুঝাবো, বাট বুঝে যেতে হবে, বাট কথা হচ্ছে বুঝে যেতে হবে। এখন দেখো, তুমি যদি এ থেকে বি এর ভিতর, এ থেকে বি এর ভিতর, এ থেকে বি এর ভিতর তুমি যদি একটা এমন একটা বিন্দু পাবা, এমন একটা বিন্দু পাবা, এই বিন্দুগুলোর মাঝে এমন একটা বিন্দু পাবা যেই বিন্দুতে এই পি কিউ রেখার সমান্তরাল একটা বিন্দু পাওয়া যাবে, যেই জায়গাতে এ বি এর মাঝখানে এমন একটা বিন্দু পাওয়া যাবে, এটা এইখানে হইতে পারে, 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 যে কোনো জায়গায় হইতে পারে, এমন একটা বিন্দু সি পাওয়া যাবে, যার জন্য আমরা একটা আর পাবো, এবং আর বিন্দুতে যে স্পর্শক টাকা হবে, আর বিন্দুতে স্পর্শক একটাই মাত্র বিন্দু পাওয়া যাবে এরকম, আর বিন্দুতে যে স্পর্শক টাকা হবে, সেই স্পর্শকটা আমার পি কিউ রেখার সমান্তরাল হবে। যে স্পর্শকটা পাওয়া যাবে, স্পর্শকটা স্পর্শকটা কি হবে? স্পর্শকটা আমার পি কিউ রেখার সমান্তরাল হবে, স্পর্শকটা আমার পি কিউ রেখার সমান্তরাল হবে। এই পর্যন্ত বুঝছো না বুঝো নাই? আর বিন্দুটা, এই যে সি বিন্দুর জন্য যে আর বিন্দুটা পাবা এফ এক্স এর উপর, সেটা কেমন? সেটা হচ্ছে কি, এমন একটা বিন্দু পাওয়া যাবে, একটা মানের জন্য আমরা জানি একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়, একটা নির্দিষ্ট বিন্দুতে একটাই মাত্র স্পর্শক আঁকা যায়, এবং সেই স্পর্শকটা কি হবে? পি কিউ রেখার সমান্তরাল হবে। এখন সি বিন্দুটা এইখানেও হতে পারতো, সি বিন্দুটা এইখানেও হতে পারতো। এখন ক্লিয়ার কিনা বলো? এখন ক্লিয়ার কিনা? সবাই চিল্লায়া বলো ক্লিয়ার কিনা, না বললে আবার বুঝাবো, আরেক পেজ লিখবো। ধুর মিয়া, কি হইছে, কি আছে জীবনে? 1.5 ঘন্টা ক্লাস না 2 ঘন্টা লাগলো, কোন সমস্যা নাই তো? সবাই সবাই কনফার্ম করো বুঝছি কিনা। আচ্ছা, সবাই একটু বলো তো বুঝছি কিনা। ওকে, চিল্লায় ক্লিয়ার করো। হ্যাঁ, গুড, ক্লিয়ারের মাত্রা বাড়াও, গুড। হ্যাঁ, এই তো, সাবাস, এখন বুঝছো। তার মানে বলছিলাম যে সি এমন একটা বিন্দু, যে বিন্দুটা আমার কি এ থেকে বি এর ভিতরে থাকবে, এ থেকে বি এর মাঝে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এমন ভাবে ফিল করো যে আমি তোমার সামনে বসে আছি, আমি তোমার সামনে বসে থাকে, আমি তোমার সামনে বসে থেকে তোমাকে ধরে ধরে পড়াচ্ছি, এরকম একটা ফিল আসবে। কোনো কথা হবে না, ডাইনে বাই কোনো সাউন্ড হবে না, একদম সামনে বসে থেকে বাসার স্যারের মতো তোমার আমি পড়াইতেছি, বুঝতে হবে, না বুঝলে আবার পড়াবো, কোনো ভয় নাই, খালি বলবা যে বুঝি নাই। দেখো, আমরা এখানে দেখাইলাম যে এই কন্ডিশন যদি মানে, সি বিন্দুটা অবশ্যই কি, সি বিন্দুটা অবশ্যই 0 থেকে 1 এর ভিতরে হবে। আমরা অঙ্ক করেও দেখাই দিলাম যে হ্যাঁ, সি বিন্দুটা আসলে 0 থেকে 1 এর মাঝখানে একটা বিন্দু হয়। ক্লিয়ার? ওকে, এইচডি ভার্সন দেখে নাও, যেমনটা বলছিলাম, এ এর মান 0, বি এর মান 1, এফ 0 হচ্ছে 0, এফ 1 হচ্ছে 1, গিভেনে কি দেয়া আছে? এফ এক্স ইকুয়ালস টু 2x মাইনাস x স্কয়ার,
আমাকে এফ প্রাইম এক্স মানে একবার ব্যবকলন করতে হবে, আমি একবার ব্যবকলন করে নিচ্ছি, একবার ব্যবকলন করে নিচ্ছি, তারপরে এফ প্রাইম সি এর মান বের করে নিচ্ছি। ওকে, এই সবাই কই যাচ্ছ? আজকে বললাম না আজকে মজার অঙ্ক আছে, গুড, আজকে আরো মজার মজার অঙ্ক আছে, গুড। আচ্ছা, এখন দেখো মধ্যবর্তী মান উপপাদ্য। মধ্যবর্তী মান উপপাদ্য সেম গড় মান উপপাদ্যের মতো এরকম একটা বিষয়, গড় মান উপপাদ্যের মতো একটা বিষয়। সেখানে কি বলছে সেখানে আগে একটু বলাটা দেখে নেই, ঠিক আছে? গড় মান উপপাদ্যে কি কথাটা বলছে সেটা একটু দেখে নেই। আবার আগের মতো যে কি বলা হয়েছে, যে মধ্যবর্তী মান উপপাদ্যে আমার যদি এ বি একটা বদ্ধ ব্যবধি হয় এবং বদ্ধ ব্যবধিতে এফ এক্স একটা ফাংশন অবিচ্ছিন্ন হয়, মানে কি অন্তরীকরণযোগ্য, অবিচ্ছিন্ন মানে কি অন্তরীকরণযোগ্য হয়, তাহলে এফ এ আর এফ বির মাঝে অবশ্যই একটা বিন্দু পাওয়া যাবে, কে? এফ এ। আবার যদি আমরা গ্রাফ আঁকি, এই দেখো এরকম যদি আমরা একটা গ্রাফ আঁকি, এই একটা গ্রাফ, এই হচ্ছে আমার এফ এ, এই হচ্ছে আমার বি বিন্দুতে এফ বি, তাহলে তার মাঝখানে এমন একটা বিন্দু অবশ্যই থাকবে যার জন্য আমরা এফ এক্স এর মান কে লিখতে পারবো, এফ এক্স এর মান কে লিখতে পারবো, মানে এর মাঝে অবশ্যই একটা বিন্দু আছে যে মানটা কি আমরা যদি খুব সিম্পল ভাষায় বলি তাহলে আমরা লিখতে পারবো এরকম, সি বিলংস টু এ থেকে বি, সি বিলংস টু এ থেকে বি, আর কে বিলংস টু কি, কে বিলংস টু হচ্ছে আমাদের এফ এ থেকে এফ বি। এই যে এফ এ আছে, এফ এ থেকে এফ বি এর মাঝে একটা মান আমি কে পাবো, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল মধ্যবর্তী মান উপপাদ্য, এটা নিয়ে এত বেশি হেডেক নেওয়ার কিছু নাই, আমরা একটা অঙ্ক দেখে ফেলি, এত বেশি চাপ নেওয়া লাগবে না, এগুলা এত বেশি সিরিয়াস কিছু না, এগুলো এত বেশি প্রাধান্য দেওয়া লাগবে না, যদি বেশি পেইন মনে হয় একটু কম পড়লে হবে, সমস্যা নাই। আচ্ছা, বলো দেখি কি বলছে, মধ্যবর্তী মান উপপাদ্য ব্যবহার করে দেখাও যে 0 টু ব্যবধিতে এক্স কিউব ইকুয়ালস টু 2x প্লাস 1 সমীকরণের সমাধান আছে। এখন মধ্যবর্তী মান উপপাদ্যের আরেকটা বেসিক কনসেপ্ট হচ্ছে যে যদি সেটা এক এককে ছেদ করে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট পাওয়া যায়, তার মানে তার একটা সমীকরণ পাওয়া যাচ্ছে, দেখো একটা মূল পাওয়া যাবে, অন্তত একটা মূল পাওয়া যাবে, এটাকে বলি আমরা প্রতিজ্ঞা, এটাকে আমরা বলি প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞাটা আবার একটু বলে ফেলি, যদি এফ তোমার এ বি এর মাঝখানে হয় একটা বিন্দু, এফ ফাংশনটা এ বি ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, এ বি ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, এফ ব্যবধিতে যদি এ বি ব্যবধিত অবিচ্ছিন্ন হয় এবং এফ এ এবং এফ বি দুইটা মানেই নট ইকুয়ালস টু জিরো, কোনোটাই জিরো না, দুইটার কোনোটাই জিরো না, এফ এ এবং এফ বি জিরো না হয় এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, এবং কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, চিহ্ন বিশিষ্ট হয়, এফ এ এফ বি দুইটাই জিরো সমান হবে না, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, তাহলে আমরা বলতে পারবো যে এ থেকে বি এর ভিতর কমপক্ষে একটা সমাধান আছে। দেখো আমি তোমার সিম্পল বুঝাই, এই আমার একটা এফ এক্স গ্রাফ আছে, এফ এক্স এর গ্রাফ আছে, একটু দেখো, এই আমার একটা এফ এক্স এর গ্রাফ আছে, আরে কালার লাল হবে, এই আমার একটা এফ এক্স এর গ্রাফ আছে, এই গ্রাফটা দেখো, এফ বি এর মান কি পজিটিভ, এফ এর মান কি নেগেটিভ, তার মানে কি পরস্পর কি পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই দেখো এফ এ এবং এফ বি পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে দেখো কমপক্ষে একটা মান আছে যার জন্য এফ এক্স ইকুয়ালস টু 0 হবে, কমপক্ষে একটি সমাধান থাকবে। সমাধান কখন হয়? আমরা কোন একটা ফাংশনের সমাধান কিভাবে বের করি বলতো? মনে করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এর সমাধান কিভাবে বের করি স্যার? এর সমাধান বের করি এটা ইকুয়ালস টু 0 ধরে, এইটা ইকুয়ালস টু 0 ধরে। এখন দেখো আমার যদি ফাংশনটা যদি এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 হয়, তাহলে 0 ধরে আমি দুইটা মান পাবো, কি একটা মান পাবো এক্স ইকুয়ালস টু 3 অর
-2। এটা কার জন্য? এই fx কে তো আমার 0 ধরা লাগবে। এই যে fx = 0 একটা মান থাকবে, কমপক্ষে একটা মান থাকবে। বুঝছো? আচ্ছা, এইগুলা আজাইরা বিষয়, এত আমাদের না পড়লেও চলবে, আমরা অ্যাভয়েড করতে পারতাম। তারপর আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো x³ + 2x + 1 সমীকরণের সমাধান আছে, সেটা তোমাকে যাচাই করে দেখাইতে হবে। এবং তোমরা যদি এভাবে 0 আর 2 নাও, 0 আর 2 নাও, সেখানে যদি x³ - 2x - 1 = 0 সমীকরণটা নিয়ে নিলা, এখানে এর মান কত, f এর মান কত বলতো? f0 এর মান কত স্যার? 1³ 0³ -2 × 0 - 1 = -1। f2 এর মান কত স্যার? 2³ -2 × 2 - 1 = 8। 8 এর থেকে 5 গেলে থাকতেছে কত? 8 4 5, 8 এর থেকে 5 গেলে থাকতেছে 3। দেখো, এটা ছিল পজিটিভ চিহ্ন, এটা ছিল নেগেটিভ চিহ্ন বিশিষ্ট, আর এটা হচ্ছে কি আমাদের পজিটিভ চিহ্ন বিশিষ্ট। তার মানে এটা অবশ্যই চলতি পথে x অক্ষকে একবার ছেদ করছে, চলতি পথে x অক্ষকে একবার ছেদ করছে। সুতরাং সুতরাং এর একটা সমাধান আছে, সুতরাং এর একটা সমাধান আছে। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই একটু আমাকে ঝটপট বলো তো। সুতরাং এর একটা, কমপক্ষে একটা সমাধান আছে। যেহেতু একবার x অক্ষকে ছেদ করছে, একবার নেগেটিভ মান পাচ্ছ আর একবার পজিটিভ মান পাচ্ছ, তার মানে সে একবার x অক্ষকে ছেদ করছে, আদারওয়াইজ পজিটিভ নেগেটিভ মান পাওয়া সম্ভব না। একটা মান হচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে আমার পজিটিভ মানটা, আরেকটা মান হচ্ছে এই দিক বরাবর, নিচের দিক বরাবর, যেটা আমাদের -1 আসছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ মানটা। সো একটা মান যদি নেগেটিভ হয়, একটা মান যদি পজিটিভ হয়, তাহলে চলতি পথে সে অবশ্যই x অক্ষকে ছেদ করছে, আর x অক্ষকে ছেদ করলে কিন্তু আমরা কি পাই? সমাধান পাই। আর আমাদের প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে হচ্ছে যে মধ্যমান উপপাদ্য ব্যবহার করে দেখাও যে 0 থেকে 2 ব্যবধিতে x³ - 2x + 1 সমীকরণের একটি সমাধান আছে। শেষ, পেইনফুল জিনিস শেষ, পেইনফুল জিনিস শেষ, প্যারাগন, পেইনফুল জিনিস শেষ। এখন আমরা মজার জিনিস শিখবো, এখন মজার জিনিস শিখবো। সবাই একটু হাত পা ঝাড়া ফালা দিয়ে উঠো, একটু হাত পা ঝালা ফালা দিয়ে উঠো। ওকে, যারা এতটুকু অংশ বুঝো নাই, বেশি প্যারা নিও না। এইখান থেকে এখন পর্যন্ত কখনোই কোনোদিনই প্রশ্ন আসে নাই, এই দুইটা আইটেম থেকে কোনোদিনই প্রশ্ন আসে নাই। ওকে, সো চলো আমরা চলে যাই আমাদের বাস্তব জীবনে প্রয়োগ, বাস্তব জীবনের ডিফারেন্সিয়েশনের প্রয়োগ, এই প্রয়োগ সংক্রান্ত বিষয়গুলোতে আমরা চলে যাই। একটা ট্রেন t সেকেন্ডে 3t - 1/8t স্কয়ার মিটার অতিক্রম করে 5 মিটার পর ব্যাক কত? 5 মিটার পর ব্যাক কত? দেখি তো এটা কে কে উত্তর দিতে পারো। আমাদের কি দেয়া আছে বলতো? আমাদের কি দেয়া আছে বলতো? আমাদের দেয়া আছে s = 3t + 1/8t স্কয়ার। s = 3t + 1/8t স্কয়ার আমাকে দেয়া আছে, অতিক্রম দেয়া আছে। ঠিক আছে, এখন আমাকে বলো যে t সেকেন্ডে এত মিটার অতিক্রম করে 5 মিনিট পর ব্যাক কত? আর ব্যাগ আমরা কিভাবে বের করি? ব্যাগ আমরা কিভাবে বের করি একটু বলো তো। এটা মিটার রে বাবা, এটা মিটার, মিটার, মিটার। আমরা জানি ds dt, আমরা যদি সময়ের সাপেক্ষে দূরত্বকে ব্যবকলন করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই ব্যাগ। তাহলে আমরা কি পাই? পাই হচ্ছে ব্যাগ। তাহলে বলো তো ds dt সমান কত? যে স্যার 3 + 1/8 × 2t, সেখান থেকে কি পাই? 3 + 1/4t। t এর মান কত? 5 মিনিট, মিনিট না তো আমরা জানি মিটার পার সেকেন্ড হয়, তার মানে t = কি 5 × 60 সেকেন্ড, সেখান থেকে কত হয়? 300 সেকেন্ড। তাহলে বলো তো s এর মান কত? s এর মান কত বলো দেখি, কে কে পারো? ঝটপট ঝটপট ক্যালকুলেশন করে বলো কত হয়, ঝটপট ক্যালকুলেশন করে বলো কত হয়। 4 দ্বারা যদি 300 কাটি
4 7 28, 4 5 20, 75, আর কত হয়ে যায় 78। দ্যাটস দ্য আনসার। ইয়ে 78 মিটার পার সেকেন্ড। বুঝছি না বুঝি নাই? উফ, এটা কত সোজা অঙ্ক, তাই না রে বাবারা? এটা একদম সোজা অঙ্ক। কি কও স্যার, ঠিক কিনা? ইস, প্রথমে যদি এটা দিয়ে শুরু করতাম তাহলে তো পোলাপান সেই মজা পাইতো, তাই না? ওকে, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার এটা দেখানো লাগবে না, বুঝছি। এখন সব বুঝবা, নিশ্চিত থাকো। এখন সব বুঝবা। সবাই একটু দেখে বলে ফেলো বুঝছো কিনা। জোরে সুরে বলো, আওয়াজ দিয়া বলো, বুঝছি না বুঝি নাই। বলো বুঝছি না বুঝি নাই, জোরে সুরে বলো। ক্লিয়ার, ডান, ঠিক না? শেষ। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে একটু ভালো করে দেখো। আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে? পরবর্তী ম্যাথটা বলছে সরল রৈখিক পথে চলমান কোন কণা টি সময়ে s ইকুয়ালস টু at স্কয়ার প্লাস bt প্লাস c দূরত্ব অতিক্রম করে, যেখানে a b c ধ্রুবক, টি সময়ে কণার বেগ v হলে প্রমাণ করো যে v স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 4as মাইনাস c। এই কেমন কেমন লাগতেছে, তাই না? কেমন কেমন জানি একটু লাগতেছে। তো চলো, প্যারা নাই, ভয় নাই, আমরা আছি তো। সো দেখি চলো কি করা যায় এই ক্ষেত্রে কি করা যায়। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমেই আমরা s ইকুয়ালস টু কি দেয়া আছে, দেয়া আছে at স্কয়ার প্লাস bt প্লাস c। সুতরাং s মাইনাস c সমান কত? s মাইনাস c সমান হচ্ছে at স্কয়ার প্লাস bt। এখানে abc সবগুলাই কি? abc সবগুলাই হচ্ছে আমাদের ধ্রুবক। এইটাকে যদি আমি ব্যবকলন করি t এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো? 2at প্লাস b। কি পেয়ে যাবো? 2at প্লাস b। সেখান থেকে আমি কি পাই? সেখান থেকে আমি পেয়ে যাব v, আর এখানে হয়ে যাবে 0 ইকুয়ালস টু 2at প্লাস b। কিন্তু প্রশ্নে দেখো আমাকে কি বলা হয়েছে, প্রশ্নে আমাকে ভি স্কয়ারের মান বলা হয়েছে। সো আমরা চলো উভয় পক্ষে হোল স্কয়ার করে দেই। উভয় পক্ষে হোল স্কয়ার করলে কি হয়? ভি স্কয়ার 4s স্কয়ার টি স্কয়ার প্লাস 4atb প্লাস বি স্কয়ার। সো সেইখান থেকে যদি আমি ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার করি, আর এখান থেকে 4at কমন যায়, আমাদের 4a কমন যায়, 4at কমন যায়, ঠিক না? তো আমরা কি কমন নেই? 4at যদি কমন নেই তাহলে কি থাকে? বলো? 4a কমন নেই, শুধু 4a কমন নেই, তাহলে দেখো কি হয়? থাকে s স্কয়ার টি প্লাস বিটি। এই যে দেখো স্যার, এখানে s স্কয়ার টি বিটির মান কত বের করে আসছো স্যার? s স্কয়ার টি at স্কয়ার, সরি at স্কয়ার, s স্কয়ার হবে না এখানে, স্কয়ার হবে না, at স্কয়ার হবে বিটি। at স্কয়ার বিটির মান কত বের করে আসছো স্যার? s মাইনাস c। সুতরাং ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু 4a s মাইনাস c। বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো তো, বুঝছি না বুঝি নাই। ভি কেমনে হইলো? আচ্ছা, ভি কেমনে হইলো বলতো? ডিডিটি অফ এস দূরত্বরে ব্যবকলন করলে কি হয়? কিছুক্ষণ আগে পড়ে আসছি, দূরত্বকে সময়ের সাথে ব্যবকলন করলে কি হয়? দূরত্বকে সময়ের সাথে ব্যবকলন করলে হয় বেগ। আর ধ্রুবপদকে সময়ের সাথে ব্যবকলন করলে কি হয়? ধ্রুবপদকে ব্যবকলন করলে হয় 0। সো এখন বুঝছো ভি মাইনাস 0 কেমনে হয়েছে? ওকে। আর তানিয়া বর্ষা বলতে, স্যার প্রশ্ন উঠানোর সময় দেন প্লিজ। একটু কষ্ট করে দেখো, তোমাদের ক্যাপশনে কিন্তু আমি আজকের ক্লাস দিয়ে দিছি। তোমাদের দিয়ে দিছি, জাস্ট খালি ডাউনলোড করবা তাহলে হয়েছে, আর কিছু প্যারা নাই।
আজকের ক্লাস তোমাদের দেয়া আছে, পিডিএফ ভার্সন দেয়া আছে আজকের ক্লাস ক্যাপশনে, ক্লাসের আগেই আমি তোমাদের দিয়ে দিছি, যাতে তোমরা অলওয়েজ আপ টু ডেট থাকতে পারো। কারণ আজকের ক্লাস আজকে আমাদের শেষ করতে হবে। এস মাইনাস সি কেমনে হলো? ওই যে 1 নাম্বার সমীকরণে দেখো এ টি স্কোয়ার প্লাস বিটি ইকুয়ালস টু এস মাইনাস সি লিখে রাখছিলাম, বুঝছো রে? এই দেখো তো ক্লিয়ার কিনা, এই দেখো ক্লিয়ার কিনা। আমরা এইচডি ভার্সনটাও দেখাই দিলাম, একটু ঝটপট দেখে ফেলো ক্লিয়ার কিনা। অল ক্লিয়ার, এটা তোমাদের শিটে করা আছে এরকম, একটু দেখে নিবা। 4 নাম্বারটা এভাবে দেয়া আছে। ওকে, নেক্সট। সবাই মজা লাগা শুরু করছে? সবে মজা লাগা শুরু করছে? ওকে, এখন আমরা একটু দাঁড়াই, দেখি তোমরা গত ক্লাসে সরল রেখা কেমন পড়ছো। সবাই সরল রেখা কেমন পড়ছো সবাই একটু ভালো করে দেখি, ঠিক আছে? বলো তো এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? একটু ঝটপট বলো, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? মানে হচ্ছে যে x1 y1 বিন্দুগামী আর ঢাল হচ্ছে m, এমন সরলরেখার সমীকরণ কি? একজনেরটা হয়েছে স্নেহা বণিক, উত্তর হয়েছে, আর কারো উত্তর হয় নাই, অনলি স্নেহা বণিক দিতে পারছে। গুড, ওকে। এক বিন্দুগামী, হ্যাঁ, রুবিনা নাজনীন তারটা হয়েছে। আর কে পারে? আচ্ছা, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা কমন ফরম্যাট হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, m ইন্টু x মাইনাস x1। এখানে m কি স্যার? m হচ্ছে ঢাল। সো ঢাল বলতে কি বোঝায়? আমরা ঢাল বলতে জানি অলরেডি, ঢালকে আমরা অন্তরজ রূপে শিখে আসছি, ঠিক আছে? এখন সাপোজ এই আমার একটা বক্ররেখা আছে, এর এক এক জায়গাতে ঢাল কি এক এক রকম হবে না? এক এক জায়গাতে ঢালের মান কি এক এক রকম হবে না? একটু ভালো করে দেখো তো, এক এক জায়গাতে ঢাল এক এক রকম হবে না? সব জায়গায় তো ঢাল সেম না, যেহেতু বক্ররেখা সব জায়গাতে কি আমাদের ঢাল সেম না। সো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল বের করার প্রসেস কি? যে সমীকরণটাকে প্রথমে আমরা ব্যবকলন করে ফেলবো, কোনো একটা সমীকরণকে আমরা প্রথমে ব্যবকলন করে ফেলবো, এবং একটা নির্দিষ্ট বিন্দু, আমাকে যে বিন্দুটা দেয়া আছে, সাপোজ x1 y1 বিন্দু দেয়া আছে, ওই x1 y1 বিন্দু আমি এখানে বসাই দিব, সমীকরণের ভিতর x1 y1 বিন্দু বসিয়ে দিব, তাহলে আমি ঢালের মানটা পেয়ে যাব। বক্ররেখার ক্ষেত্রে স্পর্শকের ঢাল ভিন্ন। একজন বলতেছে কেন? কারণ দেখো, এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এরকম, এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এরকম, এইখানে স্পর্শক হচ্ছে এরকম, এইখানে স্পর্শক হচ্ছে এরকম। স্পর্শক তো চেঞ্জ হয়ে যায়, তাই না? স্পর্শকগুলা একটা বিন্দুতে একটাই স্পর্শক আঁকা যায়, স্পর্শকগুলা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, পরবর্তী কনসেপ্ট হচ্ছে বলতো দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল কত? সেটাও তোমরা শিখে যাবা, যে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ঢালের গুণফল -1। দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল -1। দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল কত? -1। আর একটা রেখা বা স্পর্শক যদি আমরা বের করে ফেলি, স্পর্শক আর অবিলম্বের সম্পর্কটা কি? যে স্পর্শক আর অবিলম্বের সম্পর্ক হচ্ছে স্পর্শকের উপর অবিলম্ব কি লম্ব আকারে আছে, অর্থাৎ এই রেখার লম্ব রেখার সমীকরণ। আমরা এই সমীকরণটাকে ইউজ করে
ঢালের মানটা পরিবর্তন করেই কিন্তু বের করে ফেলতে পারবো। সো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট স্পর্শক এবং অভিলম্ব নিয়ে। আগামী ক্লাসে আমরা আরো ডিটেলসে যাব, তবে সবাই একটু দেখে রাখো যে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ x1 y1 বিন্দুগামী এবং তার ঢাল, ওই বিন্দুতে ঢাল, কোন একটা বিন্দুতে ঢাল, এটা হচ্ছে এরকম। সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m x মাইনাস x1। m এর মান কি? m এর মান হচ্ছে ddx অফ x ইন্টু, এটা মাইনাস না, x ইন্টু x1 y1, সরি এটা এখানে ভুল দেয়া আছে, তোমরা কারেকশন নিয়ে নাও। এইখানে হবে x1 y1 এই বিন্দুতে। আর স্পর্শকের উপর লম্ব হচ্ছে কি? অভিলম্ব। স্পর্শকের উপর লম্ব হচ্ছে অভিলম্ব। আচ্ছা, এখন বলো, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে? থাকলে বলে ফেলো। বলো তো, এইখানে কারো কোনো কিছু প্রবলেম আছে কিনা আমাকে একটু বলে দাও, ঝটপট বলে দাও, ঝটপট বলে দাও। সবাই যদি এই অংশ ক্লিয়ার থাকো তাহলে আমি এই রিলেটেড ম্যাথে চলে যাব, এই রিলেটেড ম্যাথে চলে যাব। নাই? গুড। সবাই একটু ঝটপট বলে দাও, ঝটপট বলো, ঝটপট। সবাই রেসপন্স করো রে বাবারা। তোমরা যদি রেসপন্স না করো তাহলে কেমনে হবে? আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানবো। এই হচ্ছে আমার এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সেখানে আমার ঢাল বের করতে হবে। ঢালের মান কি? dy dx এট দ্য পয়েন্ট অফ x1 y1, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে কি ঢালের গুণফল -1। স্পর্শকের সমীকরণ থেকে আমরা ইজিলি অভিলম্বের সমীকরণটাও বের করে ফেলতে পারি। সো শুধু এগুলো দেখলে হবে? শুধু শুকনো কোথায় চিরা ভিজবে? ভিজবে না। সো চলো আমরা একটু অঙ্কে চলে যাই। এই তোমাদের জন্য অঙ্ক। এই একটা বক্ররেখার সমীকরণ দেয়া আছে। এই বক্ররেখার সমীকরণের 1 - 1 বিন্দুতে 1 - 1 বিন্দুতে 1 - 1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। 1 - 1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। সো প্রথমে কি করতে হবে? যে স্যার প্রথমে আমরা লিখি যে স্পর্শকের সমীকরণটা কি হবে। যে স্যার স্পর্শকের সমীকরণ তো একদম সোজা। স্পর্শকের জন্য সমীকরণ কি? y মাইনাস y1 মানে হচ্ছে -1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, বাকি y প্লাস 1 ইকুয়ালস টু m1 m x মাইনাস 1। এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। তাহলে কি বের করতে হবে? তাহলে এখন আমাকে কি বের করতে হবে? আজকে এখন আমাকে কি বের করতে হবে? স্যার ঢাল বের করতে হবে। এই বলো তো এটা কেমন সমীকরণ? এই সমীকরণটার নাম জানি কি? কে বলতে পারে দেখি তো? এই সমীকরণের নাম কি? কে বলতে পারো? ঝটপট বলো। এই সমীকরণের নাম কি? একজন একটু ঝটপট বলো। এই যে সমীকরণটা আছে, সমীকরণের নাম কি? ঝটপট বলো তো, ঝটপট বলো তো, এই সমীকরণের নাম কি? এটা বৃত্তের সমীকরণ না রে বাবা, এটা বৃত্তের সমীকরণ না। সাব্বাস, প্রথম বলে ফেলছে আব্দুল্লাহ মোহাম্মদ সচিব, সে বলছে এটা বলে বৃত্তের সমীকরণ। ছি, আব্দুল্লাহ বলতে পারছে, সে বলছে অব্যক্ত ফাংশন। এটা কেমন ফাংশন? এটা অব্যক্ত ফাংশনের সমীকরণ। অব্যক্ত ফাংশনের সমীকরণ, অব্যক্ত অব্যক্ত ফাংশনের সমীকরণ। এই যে এখন সবার মনে হইতেছে, এই যে ও আচ্ছা, গুড। এটা অব্যক্ত ফাংশনের সমীকরণ। সো অব্যক্ত ফাংশনের সমীকরণের ঢাল কিভাবে বের করে? অব্যক্ত ফাংশনের সমীকরণের ঢাল কিভাবে বের করে একটু ভালো করে দেখো। আমরা অলরেডি শিখে আসছি। আমরা আজকে যে অধ্যায়টা করতেছি সেই অধ্যায়ের নাম হচ্ছে 9H 9GRH করতেছি আজকে। অনেকের কাছে 9.7 9.8 9.9 এরকম আর কি। 3x² + 4x + 5y
প্লাস 2 ইকুয়ালস টু 0। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই বিন্দুতে স্পর্শকের ঢাল বের করা। তার জন্য আমরা কি করব? 3x স্কয়ার প্লাস এখানে ইউভি সূত্র কিন্তু মাইন্ড ইট, x ইন্টু 2y dy dx মাইনাস y স্কয়ার ফিক্সড রাখো প্লাস y স্কয়ার ফিক্সড রাখো, x কে করলে কি হবে? dx বাই dx। ওকে, মাইনাস 6x প্লাস 4 প্লাস 5 dy dx প্লাস 0 ইকুয়ালস টু 0। সবাই বুঝতে পারছি না পারি না? বলো বলো তো, একটু ঝটপট বলো, আমাকে একটু বলো তো এটা বুঝতে পারছি কিনা। গুড। এই সপ্তাহে যদি শেষ না করেন, কি শেষ না করবো বলো? এ বলছে আমার বাড়িতে হাজির হব, কি শেষ না করলে বলো? কি শেষ না করলে বলো? ওকে, দেন দেখো আমরা 3x স্কয়ার মাইনাস 6x তারপর প্লাস 4 এটাকে একসাথে করলাম, আর কি করলাম? 2xy dy dx। আচ্ছা, 2xy dy dx আমরা পরে লিখবো, আমরা dy dx পরে লিখবো, dy dx টা কমন নিয়ে নিই, প্লাস y স্কয়ার প্লাস 5 dy dx ইকুয়ালস টু 0। সুতরাং dy dx ইকুয়ালস টু কত? মাইনাস 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 4, নিচে কি আছে? 2xy প্লাস y স্কয়ার প্লাস 5। এখন বাচ্চারা বলো তো, dy dx at পয়েন্ট মাইনাস 1 কি বলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, এখন কি হবে বলো? এখন কি হবে বলো? মান বসালে কি হবে? x এর মান 1 বসাবা, y এর পরিবর্তে মাইনাস 1 বসাবা, সামনে একটা মাইনাস 1 আগে থেকে আছে। বলো তো, বলো বলো বলো, ঝটপট বলো, ঝটপট বলো, কি হবে? ঝটপট বলো তো কি হবে? এখানে একটা মাইনাস আছে, ঝটপট বলো, মান বসালে কি হয়? বলো তো। ও ও ও ও ইরর ইরর, ভাইরাস ডিটেক্টেড, ভাইরাস ডিটেক্টেড, ভাইরাস ডিটেক্টেড। মজা করলাম। ওকে, এইখানে কিন্তু এটা আমার 1 হয়ে গেছে, এখান থেকে কিন্তু কমন যাবে না। একজন অস্থির ছেলে সেই বিষয়টা ধরতে পারছে, থ্যাংক ইউ। এরার এরার, ভাইরাস ডিটেক্টেড, ভাইরাস ডিটেক্টেড, অঙ্কের ভিতর ভাইরাস ছিল। সবাই থাকো, লাস্টের অঙ্কটা কিন্তু সেই মজার, একটু মনে রেখো, লাস্টের অঙ্কটা সেই মজার হবে। এটা 1 হয়ে গেছে, এটা মান কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। তাহলে কি থাকে বলো তো? 3x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 4 প্লাস 2xy প্লাস 5 dy dx। এখন দেখো তো ঠিক আছে নি রে বাবা? একটু দেখো ঠিক আছে নি, ঝটপট বলো ঠিক আছে নি? ওকে, অস্থির ভাবে ঠিক আছে। এর মানে কি? এর মানে হচ্ছে dy dx ইকুয়ালস টু মাইনাস 3x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 4 বাই কি 2xy প্লাস 5, 2xy প্লাস 5। মান যদি বসাই কত হবে? 3 ইন্টু 1 তার স্কয়ার প্লাস 3 ইন্টু 1 তার স্কয়ার প্লাস প্লাস কি বলো? y এর মান কত? -1,
-1 তার স্কোয়ার -6 × 1 + 4 বাই 2 × 1 × -1 + 5 সেখান থেকে কত থাকে স্যার বলো মাইনাস মাইনাস 3 + 1 - 6 + 4 নিচে কত -2 + 5 সেখান থেকে কত থাকে বলো রে বাবা কত থাকে কত থাকে কত থাকে ঝটপট বলো কত থাকে বলো তো স্যার -2/3 দেখো তো আমাদের স্পর্শকের সমীকরণ মিলে গেছে কিনা স্পর্শকের সমীকরণ মিলে গেছে কিনা বলো ঝটপট বলো স্পর্শক মিলছে কিনা খালি এম এর মান নিয়ে এখানে বসাই দিবা এইটাই আমাদের এম এর মান এইখানে বসাই দিবা তাহলেই খেলা শেষ এইখানে বসাই দিবা তাহলেই খেলা শেষ আর অভিলম্বের জন্য কি করবা স্যার অভিলম্বের ডাল এটা তো স্পর্শকের ডাল সুতরাং স্পর্শকের ঢাল কত -2/3 অভিলম্বের ঢাল কত অভিলম্বের ঢাল কি হবে বলতো স্যার এটা তো একদম সোজা -2/3 ইন্টু m1 = -1 এখান থেকে আমরা পাবো কি 3/2 ঢাল পাবো কি 3/2 দেখো তো এইচডি ভার্সন ক্লিয়ার কিনা প্রথম পেজের এইচডি ভার্সন ক্লিয়ার কিনা একটু ঝট কি ব্যাপার স্যার কি চলে গেল? আচ্ছা দেখি স্যারকে পাই কিনা। আচ্ছা সবাই একটু অপেক্ষা করো, স্যার আসতেছেন। হ্যালো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে আপনাকে।
আমার কারেন্ট একটু ডুব দিয়ে এসেছে। কারেন্ট বলতেছে যে আসলে ওই কি বলে, স্টুডেন্টদের তো অনেক কষ্ট হইতেছে, এতক্ষণ পড়তেছে, একটু রেস্ট দরকার। ভাবলো সে তোমাদের একটু রেস্ট দিবে, তাই আর কি। আই এম ব্যাক। ওকে, কতজন ড্রপ করছে দেখি, আর কতজন আমার জন্য এখনো বসে আছে। আচ্ছা, সবাই কলেজের গল্প করতেছে, বাহ ভালো। অনেকে যায় নাই। 1 2 3, মাইক টেস্টিং, হেলিও হেলিও। ওকে ওকে, অস্থির পোলা পায় না আছে, গুড গুড। তো চলো আমরা আবার শুরু করি, ওকে। এই জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলো, যেটা বললেই তোমাদের কারেন্টটা চলে গেছিল। এই জায়গায় বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু ঝটপট বলে ফেলো, বলো। এই প্রশ্নের এই প্রবলেমে মানে কি বলে, এই যে পার্টটা আছে এই পার্টে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু ঝটপট বলো। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু ঝটপট বলো, ঝটপট। একটু ঝটপট বলো, কারো কোনো প্রবলেম আছে কি নাই। আচ্ছা, কিছুই করি নাই, আমরা স্পর্শকের সমীকরণ ধরে নিছি। এই ছিল আমাদের স্পর্শকের সমীকরণ। তারপর মামুর ব্যাটারে একবার ব্যবকলন করছি, ব্যবকলন করে ডিওয়াই ডিএক্স কে আলাদা করে লিখছি, আর হচ্ছে আমাদের এই মানগুলাকে আলাদা করে নিচ্ছি। আমরা ডিওয়াই ডিএক্স বের করে ফেলছি। এখন আমরা বের করব 1 - 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান। দেখো ডিওয়াই ডিএক্স এট পয়েন্ট 1 - 1 আমরা কি পেয়ে যাচ্ছি, -2/3। দেখো তো ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি কিনা, ক্যালকুলেশন করে এটা আমরা পাইছি কিনা বলো। সেখানে যদি আমরা -2/3 বসিয়ে দেই তাহলে আমাদের সমীকরণ কি আসছে, 2x + 3y + 1। মিলছে কিনা বলো, সবাই একটু ঝটপট বলো মিলছে কিনা। পানি পানি হো গয়া। বলো পানি হয়েছে কিনা। ওকে, দেন দেখো যে অবিলম্বের জন্য কি করছি, এই দুটোরে গুণ করে আমি ঢালের মান m2 বের করে ফেলছি। আবার সেম সূত্রের ভিতর বসায় দিছি, আমরা অবিলম্ব পেয়ে গেছি। অবিলম্ব মিলছে কিনা আমাকে বলো। জি স্যার, এটাও পানি পানি হো গয়া। ক্লিয়ার ক্লিয়ার সবাই বলো, ক্লিয়ার। আচ্ছা, এই সেই প্রশ্ন, যে প্রশ্নটা এত 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 ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটাই তোমরা প্যাচ লাগাও, এই প্রশ্নটাই তোমরা প্যাচ লাগাও এবং ইম্পর্টেন্ট দুইটাই। প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে √x + √y = √a বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তৃত্ব অংশের যোগফল ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা বলছে যে কর্তৃত্ব অংশের যোগফল কি ধ্রুবক। যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, প্রথমে এই কথাটা দেখবা, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয় থেকে কর্তৃত্ব অংশের যোগফল, মানে মনে করো এই আমার অক্ষ আছে, স্পর্শক যে আঁকছ, এটা ফলে মনে করো এদিকে এ অংশ কাটলো, এদিকে বি অংশ কাটলো, এই এ আর বি এর যোগফল অলওয়েজ ধ্রুবক থাকবো। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
গুড। এখন দেখো, একজন বলছে ডিফারেন্সিয়েশন কে 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 আমার মতো বুঝো নাই। বইনা রে, বইনামার একটু ভালো করে ওই যে আমার একটা পোস্টের ভিতর 9টা লেকচারে দিয়ে দিছি, বুঝছো? একটু কষ্ট করে ঠান্ডা মাথায় তুমি ব্যক্তিগতভাবে ওই জিনিসটা নোট করে এ টু জেড তুমি আমাকে ইনবক্সে দিবা। নিশাত আহমেদ সে বলছো ডিফারেন্সিয়েশন বুঝি নাই। সো তুমি এই জিনিসটা ভালো করে 1 থেকে 9 পর্যন্ত নোট করে আজকে ক্লাস 10 নাম্বার নোট করে আমাকে মেসেঞ্জারে দিয়ে বলবা যে স্যার আমি বুঝি নাই। প্রয়োজনে আমি আবার পড়াবো, আবার রিকেপ করাবো। বুঝবা না মানে যে পর্যন্ত না বুঝবা এই পর্যন্ত আমাদের ক্লাস চলবে। ওকে, নেক্সট। সো যে কোনো একটা বিন্দুতে বলছে, তো আমরা যে কোনো বিন্দু ধরে নিব x1 y1, যে কোনো বিন্দু ধরে নিব আমরা x1 y1, যে কোনো বিন্দু বলছে তো x1 y1 ধরে নিব। সো আমাকে স্পর্শক বের করতে হবে। আর কর্তৃত্ব অংশ মানে যে x অক্ষে কি পরিমাণ অংশ কাটছে, y অক্ষে কি পরিমাণ অংশ কাটছে। ওকে, আচ্ছা। এখন দেখো আমাকে সমীকরণ বের করতে গেলে প্রথমে কি ঢালের মান বের করা লাগবে। সো চলো আমরা আগে একটু ঢালটা বের করে ফেলি। ডিডি এক্স অফ √x প্লাস √y মাইনাস √a ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে 1/2√x প্লাস 1/2√y। আচ্ছা 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 আচ্ছা, ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু কি 0। 1/2√x প্লাস 1/2√y, কিন্তু তুমি যাকে x ধরেছো সে তো x নয়, ইন্টু dy dx ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি পাই? dy dx 1/2√y, dy dx ইকুয়ালস টু মাইনাস 1/2√x। সেখান থেকে দেখো dy dx ইকুয়ালস টু মাইনাস √y/√x। 2 ছিল ক্যান্সেল হয়ে গেছে, 2 ছিল ক্যান্সেল হয়ে গেছে। ওকে, আচ্ছা। আচ্ছা, নেক্সট দেখো dy dx at x1 y1। x1 y1 কি হবে? যে স্যার √y1/√x1। এই পর্যন্ত আমাদের প্যারাগন, এই পর্যন্ত আমাদের প্যারাগন। এই ম্যাথটা আসলে একটু বড় হয় আকার আকৃতিতে, সো এটার জন্য আমরা একটু এইভাবেই করব। তো সুতরাং স্পর্শকের সমীকরণ কি? স্পর্শকের সমীকরণ কি হবে বলতো? স্পর্শকের সমীকরণটা কি হবে একটু ঝটপট বলি, কে কে পারি? যে স্যার y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস √y1/√x1 ইন্টু x মাইনাস x1। আমি যদি উভয় পক্ষে গুণ করি তাহলে কি হবে? যে স্যার আমাদের গুণ করলে হয়ে যাবে y√x1 মাইনাস y1√x1 ইকুয়ালস টু x√y1, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে x1√y1। এই জায়গাটা কে কে বুঝো নাই আমাকে একটু বলে ফেলো। এই জায়গাটা কে কে বুঝো নাই আমাকে একটু বলে ফেলো। আমি জাস্ট আর গুণ করছি, আমি জাস্ট আর গুণ করছি আর মাইনাস দ্বারা গুণ করছি। একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো কে কোন জায়গায় বুঝো নাই। তাসলিমা বিনতে সাইদ বলতেছে যে সেকেন্ড লাইনটা কেউ বুঝাই দেন প্লিজ। সেকেন্ড লাইনটা তোরে বাবা ব্যবকলন, √x কে ব্যবকলন করলে 1/2√x হয়। সেম ওয়েতে y কেও x ধরে ব্যবকলন করলে 1/2√y হয়। কিন্তু এই যে y আছে, y আসলে x না, তাই আমাকে আবার ব্যবকলন করতে হয়েছে, তাই আমাকে আবার ব্যবকলন করতে হয়েছে। বুঝছো? আচ্ছা, এখন
এখন কাজ হচ্ছে সিঙ্গেল এক্স আর সিঙ্গেল ওয়াই কে এক পাশে করে ফেলা, সিঙ্গেল এক্স আর সিঙ্গেল ওয়াই কে এক পাশে করে ফেলা। তাহলে আমরা কি করব, এটা যদি এই পাশে চলে আসে এক্স রুট ওভার ওয়াই ওয়ান প্লাস ওয়াই রুট ওভার এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান রুট ওভার এক্স ওয়ান। ওকে, এখন দেখো আমরা জানি কর্তৃত্ব অংশের সমীকরণটা কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। সো আমাদের এই আকারে সমীকরণটাকে নিতে হবে, সমীকরণটাকে এই আকারে নিতে হবে, তাহলেই খেলা শেষ। সো আমরা এই আকারে নেওয়ার জন্য যে কাজটা করব, উভয় পক্ষকে রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা ভাগ করব। কত দ্বারা? রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। তাহলে কি থাকে দেখো, রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে বলো তো, একটু ঝটপট বলবা কি থাকে। যে স্যার এক্স বাই রুট ওভার এক্স ওয়ান প্লাস ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান, এইখানে থাকে অনলি কি, এইখানে থাকবে হচ্ছে রুট ওভার, যদি ভাগ করি ওয়াই ওয়ান ক্যান্সেল, রুট ওভার এক্স ওয়ান থাকবে প্লাস রুট ওভার ওয়াই ওয়ান থাকবে। এই লাইনটা বুঝছো না বুঝো নাই? দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান কে যদি আমি ভাগ করি কি দ্বারা, রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান দ্বারা যদি ভাগ করি, ওয়াই ওয়ান কাটা, রুট ওভার এক্স ওয়ান কে কি লিখতে পারি, রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার এক্স ওয়ান, একটা রুট ওভার এক্স ওয়ান একটা রুট ওভার এক্স ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি একটা সিঙ্গেল রুট ওভার এক্স ওয়ান। এটা বুঝতে পারছি কি পারি নাই আমাকে একটু সবাই ঝটপট জানাই দিবা, এই জিনিসটা বুঝতে পারছি কি পারি নাই সবাই একটু আমাকে ঝটপট জানাই দিবা, ঝটপট জানাও রে, এটা বুঝতে পারছি কিনা, এটা বুঝতে পারছি কিনা সবাই একটু আমাকে ঝটপট জানাও, একদম ঝটপট জানাও বুঝতে পারছি কিনা। এখন আমরা একটু এইচডি ভার্সনটা দেখে নেই, এইচডি ভার্সনে চলে আসি, এটা বুঝছো? এটা বুঝছো না বুঝো নাই বলো, এটা বুঝছো না বুঝো নাই সবাই একটু ঝটপট বলো। জান্নাত আমি শেষ করে দিব, এটা আমার লাস্ট ম্যাথ এবং লাস্ট ম্যাথের একদম লাস্ট পর্যায়ে আছি, লাস্ট ম্যাথের লাস্ট পর্যায়ে আছি, একটু ভালো করে বলো। ওকে, এখন জাস্ট একটা মজার লাইন দেখবা তাহলে আমাদের মেইন কাজ শেষ, জাস্ট একটা মজার লাইন দেখবা, এরপর আমরা এইচডি ভার্সন থেকে দেখা দিতে পারবো। মজার লাইনটা ভালো করে দেখো, মজার লাইনটা ভালো করে দেখবা সবাই, একটু মনোযোগ দিয়ে দেখো। যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে আমি এই সমীকরণটাকে কি লিখতে পারি, রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়ালস টু রুট ওভার এ লিখতে পারি কি পারি না? তার মানে এই যে মানটা আছে এই মানের পরিবর্তে আমি রুট ওভার এ লিখতে পারি কি পারি না, রুট ওভার এ লিখতে পারি কি পারি না? এইটাই ছিল লাস্ট টুইস্ট, এক্স ওয়ান ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়ালস টু রুট ওভার এ, এটা হচ্ছে রুট ওভার এ। একটু ভালো করে বলো বুঝতে পারছি কি পারি নাই, একটু ঝটপট বলো বুঝতে পারছি কি পারি নাই। গুড, পারছি, তাহলে আমাদের খেলা শেষ, একটু ভালো করে দেখে ফেলো। এই স্লাইডে কার কোন জায়গায় প্রবলেম আমি লাইন নাম্বার দিয়ে দিচ্ছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, দেখালন বুঝালন কার কত নাম্বার লাইনে প্রবলেম, খালি আমারে বলো যে স্যার এত নাম্বার লাইনে প্রবলেম, জাস্ট আমাকে বলো স্যার এই লাইনটাতে প্রবলেম, জাস্ট বলো এই লাইনটাতে প্রবলেম। আমি তোমাদের সবার কমেন্ট দেখতেছি, আমি তোমাদের সবার কমেন্ট দেখতেছি।
প্রবলেম নাই, গুড। প্রবলেম না থাকলে তো গুড। এরপরে দেখো, এইটাতে কার কি প্রবলেম বলো? 1 2 3 4 5 6, এই হচ্ছে 7, এই হচ্ছে 8। বলো কার কি প্রবলেম? যেগুলা লাল বক্স করা আছে এই লাইনগুলা কিন্তু লিখতে হবে না, লাল বক্স করা লাইনগুলা কিন্তু লিখতে হবে না, লাল বক্স করা লাইনগুলা কিন্তু লিখতে হবে না। ওকে, লাল বক্স করা লাইনগুলো কিন্তু লিখতে হবে না। একজন বলছে 2 নাম্বার লাইনটা, 2 নাম্বার লাইনে এই যে √x1 আছে, এই যে √x1 আছে এটা দিয়ে আর গুণ দিছি, আর -√y1 দ্বারা এইটাকে গুণ দিছি, আর কিচ্ছু করে নাই। 2 নাম্বার লাইনে গুণ। একজন বলতেছে 7 নাম্বার লাইনে প্রবলেম, 7 নাম্বার লাইনে প্রবলেম। আমি কি করছি? 7 নাম্বার লাইনে কি কাজ করছি? এখানে তো দেয়া আছে। 7 নাম্বার লাইনে কি করছি এটা তো দেয়া আছে, এখানে দেখো দেয়া আছে। আচ্ছা, ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো, এই অবস্থায় এই দুটা লাইনকে আমি একটু ব্ল্যাক আকারে রাখছি, কারণ আছে। এই যে আমার দেখো যেটা বলতেছিলাম আমরা, x/a প্লাস y/b, y/b ইকুয়ালস টু 1 আকারে নেয়া। আমি উভয় পক্ষকে এই পাশে যে a ছিল, √a ছিল, √a দিয়ে এই পাশেও ভাগ করে দিছি, এই পাশেও ভাগ করে দিছি, উভয় পক্ষে ভাগ করে দিছি, উভয় পক্ষে ভাগ করে দিছি। ওকে, উভয় পক্ষে ভাগ করে দিলে কি হয় যে x/√a x1, y/√a y√y1 ইকুয়ালস টু 1। তাহলে বলতো x অক্ষে কর্তৃত্বাংশ কত? x অক্ষে কর্তৃত্বাংশ কত বলতো? x অক্ষে কর্তৃত্বাংশ হচ্ছে, x অক্ষে y এর মান 0, সুতরাং মান কত? √a √x1। y অক্ষে কর্তৃত্বাংশ কত? স্যার y অক্ষে x এর মান 0, মান কত? √a √y1। এই দুইটা কর্তৃত্বাংশ আমাদের যোগ করা লাগবে। এই দেখো আমি কর্তৃত্বাংশ যোগ করলাম, x অক্ষের কর্তৃত্বাংশ যোগ y অক্ষের কর্তৃত্বাংশ। এখানে আমি একটা √a কমন নিলাম, √x1 প্লাস y1, √x1 প্লাস y1 এর মান কত? √a। a আর a গুণ দিলে কি পাওয়া যায়? √a আর √a গুণ দিলে পাওয়া যায় a। a একটা কি? a একটি ধ্রুবপদ, প্রথমেই বলা ছিল a একটি ধ্রুবপদ। অঙ্ক শেষ। ঠিক আছে, এ একটা ধ্রুবপদ, গল্প শেষ। এখন বলো কার কোন জায়গায় বুঝাইতে হবে, কাকে কোন জায়গায় বুঝাইতে হবে আমাকে একটু বলে দাও, ঝটপট বলে দাও। যাদের ক্লিয়ার তারা চলে যাও, যাদের ক্লিয়ার না তারা আমাকে বলো যে স্যার এই জায়গাটা বুঝি নাই, আবার বুঝাই দেন। যাদের ক্লিয়ার না তারা জাস্ট খালি বলো যে আমাকে এই জায়গাটা বুঝি না, এই জায়গাটা আবার বুঝাই দেন। ঝটপট বলো, সমস্যা নাই, আমি আছি। যাদের ক্লিয়ার তারা টাটা বাই বাই, আর যাদের ক্লিয়ার না আমাকে বলো যে স্যার এই স্লাইডে প্রবলেম, এই স্লাইডে প্রবলেম, একটু বলো। আচ্ছা, একবার শুধু রিক্যাপ করেন প্লিজ। ওকে, একবার রিক্যাপ করে দিচ্ছি, ভালো করে দেখো, রিক্যাপটা দেখো। আচ্ছা, তোমার কথাটা আমি মানছি। আমাকে অনেকে ওবাইদুল বলছে একবার রিক্যাপ, একবার রিক্যাপ। ওকে, আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি, একদম প্রথম থেকে বলতেছি, মনে করো √x1 y1 এটা একটা সমীকরণ, আমি এটাকে ব্যবকলন করব, একটু মাথায় রাখো। একদম প্রথম দিকে শিখেছিলাম ddx of √x ইকুয়ালস টু কত? 1/2 √x।
সেম ওয়াই এর জন্য 1/2√y লিখে দিছো, কিন্তু তুমি যাকে এক্স ধরেছো সে তো এক্স নয়। যেহেতু ওয়াই আমার এক্স না, তাই ওয়াই কে আবার আমার ব্যবকলন করা লাগছে। ক্লিয়ার? আমার দরকার হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান, বাকি যেটা আছে ওই পাশে ট্রান্সফার করে দিছি, কাটাকাটি করে দিছি, √y/√x পেয়ে গেলাম। আমাদের দরকার হচ্ছে x1 y1 বিন্দুতে ঢালের মান। x1 y1 বিন্দুতে ঢালের মান, তার মানে কি, যে জায়গায় x1 আর y1 আছে সেই জায়গায় x1 y1 এর মান বসাই দিলাম। এখন বলো কার কি প্রবলেম এই পর্যন্ত? একটু আমাকে বলো, এইখানে কারো কি কোনো প্রবলেম বাকি আছে? প্রবলেম গুলা কি একটু বলো তো। এই ম্যাথটা পরীক্ষাতে আসার সম্ভাবনা হিউজ। তোমরা টেস্ট পেপার খুলে দেখো, অনেকগুলা সৃজনশীলে আসছে, অনেকগুলা সৃজনশীলে আসছে এই প্রশ্নটা। ক্লিয়ার? গুড স্যার, এই ম্যাথটা আসার সম্ভাবনা হিউজ। ওকে, 5 নাম্বার লাইনটা, 5 নাম্বার লাইনটা কি হয়েছে, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেছে। dy dx ইকুয়ালস টু √y/√x। এছাড়া তো কিছু করি নাই। √a কই গেছে? √a হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদকে ব্যবকলন করলে কত হয় বাবা? ধ্রুবপদকে ব্যবকলন করলে হয় গুল্লা। ধ্রুবপদকে ব্যবকলন করলে হয় গুল্লা। ছয় নাম্বার লাইনে কি বের করালো? ওই যে x1 y1 বিন্দুতে খালি y আর x এর পরিবর্তে y1 x1 বসাই দিছি, আর কিচ্ছু না ফাতিমা, যারা ফাতিমা, এছাড়া আর কিচ্ছু করে নাই, খালি y1 আর x1 বসাই দিছে। নেক্সট বলো কার কি প্রবলেম, বলো খালি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট বলো। আর কারো আছে এটাতে প্রবলেম? নাই। এখন এইখানে কার কি প্রবলেম বলো। এখন দেখো, এইখানে আমরা কি ওই 1 নং হতে সমীকরণ যে আছে সমীকরণের ভিতর ঢালের মানটা বসাই দিছি, আর আর গুণ করছি, আর আর গুণ করার পর দেখো এখানে y1 সিঙ্গেল ছিল আর এইখানে x ছিল, x আর y, আমি x আর y কে এক পাশে নিয়ে আসছি। x আর y কে কি করছি? এক পাশে নিয়ে আসছি। দেখো x এর মান আর y এর মান এক পাশে নিয়ে আসছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই ফরম্যাটে আনা, x/a প্লাস y/b এই ফরম্যাটে আনা, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে আনা। ঠিক আছে? এরপরে দেখো কি আছে, এই ফরম্যাটে আনার জন্য কি করলাম, আমি √x1 y1 দ্বারা ভাগ করলাম, √x1 y1 দ্বারা ভাগ করলাম। ওকে, ভাগ করার পর আমার কি থাকলো, x/x1 y/√y1 ইকুয়ালস টু √x1 প্লাস √y1। যে কোনো বিন্দুতে একদম প্রথমেই দেয়া ছিল কি, যে √x1 প্লাস √y1 ইকুয়ালস টু √a, √x প্লাস √y ইকুয়ালস টু a। আমি যদি x1 y1 বসাই দেই, তারপরে তো আমি √a পাই, সো এই মানটা এখানে বসাই দিছি, এই মানটা এখানে বসাই দিছি। ওকে, এই মানটা এখানে বসাই দিছি। ওকে, নেক্সট। আজকে কিন্তু লাস্ট ক্লাস না বাবা, আজকে লাস্ট ক্লাস না, আরো ক্লাস আছে এটার। এক্স অক্ষের কর্তৃত্বাংশ আমরা খুঁজে পাইলাম, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ খুঁজে পাইলাম, এগুলো যোগ করে দিছি। এখন বলো কি প্রবলেম? আর কারো কোনো প্রবলেম আছে? যারা বলছিল একবার রিভিউ দিতে, একবার রিভিউ দিয়ে দিলাম। যারা বলছিল একবার রিভিউ দেওয়ার জন্য, একবার রিভিউ দিয়ে দিলাম। ওকে, ওকে, ওকে। তো তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসের লেকচার শিট দেখো, তোমাদের কমেন্ট সেকশন কি বলে ক্যাপশনে দেয়া আছে।
আগামী ক্লাসে মানে কালকে, আগামীকালকে আবার দেখা হবে। আগামীকালকে আমরা কি কি পড়বো? আগামীকালকে আমরা পড়বো স্পর্শক আর অবিলম্ব থেকে আরো কত রকমের অঙ্ক আসতে পারে, কারণ আমি আগেই বলছি স্পর্শক অবিলম্ব আর হচ্ছে তোমার গুরুমান লঘুমান, তারপরে হচ্ছে যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান, এইগুলো হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে আমাদের, তাই এই বিষয়ে আমাদের প্র্যাকটিস গুলো একটু বেশি বেশি থাকবে। ওকে, সো সবাই একটু ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত বিদায় নেই, টাটা। ওকে।